আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এই যে পানির বোতল নিয়ে বসে আছি, সেই সকাল 5টা থেকে কাজ শুরু করছি। এখন বাজে 9টা 40, মাত্র কাজ শেষ হয়েছে। তারপরে এই যে পানি খেলাম, এর আগে আর কিচ্ছু খাই নাই। তো ভাবলাম যে আপনাদের সাথে এখান থেকে ব্লগ শুরু করি। 9টা 40 বেজে গেছে, এখন পর্যন্ত সব কাজ শেষ করছি। এখন শুধু আমার ম্যাডামের বাচ্চার আলমারিটা আমি গোছাবো, কারণ ওর যে ছড়ি ঘরের কাপড় চোপড়, তারপরে এখন তো মাশাল্লাহ 5 মাস চলতেছে, এই সব কাপড় চোপড় ম্যাডাম মিক্স করে ফেলছে। তো ছোট ছোট কাপড় চোপড়গুলো আমি আলাদা করবো, আর যেগুলো এখন পরায় এগুলা আলমারিতে গুছিয়ে রাখবো। তারপরে ম্যাডাম আসলে দেখাবো যে এই ছোট ছোট কাপড় চোপড় কী করবে। যদি ফালাই দিতে বলে তাহলে ফালাই দিব, আর নাইলে কাউকে যদি দেয় দিয়ে দিবে। ফালাই দিতে বলতে এখানে আবার কাপড় চোপড় ফালানোর বক্স আছে, ওই বক্সে সবাই কাপড় চোপড় যারা যেগুলো না প্রয়োজন ওগুলা ফালাই দেয়, ওগুলা গরিব মানুষদেরকে সরকার থেকে নিয়ে যায় গাড়ি দিয়ে এসে। তো ওইখানে আর কি ফালাবো। তো আজকে আমি হচ্ছে কাপড় চোপড় গুছাইতেছি। আমার কফিলে ঘুম থেকে উঠছে, ওইটা আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুই বাংলাদেশে কবে যাবি? পরে আমি বলছি ম্যাডাম বলে রে আপনাকে? পরে বলতেছে হ্যাঁ বলছে 10 তারিখে। পরে আমি বললাম হ্যাঁ 10 তারিখে ওদের পরীক্ষা শেষ হইলে হয়তো বা 10 তারিখ বুধবারে পরে বুধ বৃহস্পতিবারে 2 দিনের মধ্যে আমাকে টিকিট কাটে দিলে হবে। তো আমার কফিলা বলতেছে যে ওনার যে ফোরম্যান আছে ওনার দিয়ে খবর নেওয়া হয়েছে, উনি নাকি বলছে যে এখন একটু টিকিটের দাম একটু বেশি। পরে আমি বললাম সমস্যা নাই, আপনি খোঁজ রাখেন, যদি টিকিট দাম কম হয় তাহলে ওই সময় কাটেন, 2-1 দিন দেরি হইলেও সমস্যা নাই। পরে বলতেছে যে যাওয়া আসার টিকিট একসাথে কেটে দিব। আমি বলছি হ্যাঁ একসাথেই, কারণ যেহেতু আমি আসবো একসাথেই কেটে দিতে বলতেছি। আর জিজ্ঞেস করলো যে কোন টাইমে মানে হইলে ভালো হয়। পরে যেহেতু আমাদের বাংলাদেশে পরিস্থিতি ভালো না, রাতের বেলা বিদেশ থেকে বাংলাদেশে পৌঁছায়া বাসা পর্যন্ত যাওয়াটা রিস্ক, এই জন্য আমি বললাম যে মানে রাতের বিমান দেওয়ার জন্য টিকিট, যাতে করে আমি এখান থেকে রাতে বিমানে উঠি, বাংলাদেশে ভোরবেলা গিয়া পৌঁছাই, যাতে সকালবেলা আমার ফ্যামিলির লোকজন এসে আমাকে সকাল সকাল নিয়ে যেতে পারে। আর যদি এখান থেকে মানে দিনের বেলা ফ্লাইট হয় তাহলে বাংলাদেশে যদি পৌঁছাইতে রাত হয় তাহলে মানে সমস্যা। ঠিক আছে, রাস্তাঘাটে রিস্ক, সমস্যা হোক বা না হোক রিস্ক নেওয়া যাবে না, তাই না? পরে আমি বললাম যে আমাকে রাতের টিকিট কেটে দিবেন, আমি যে এইখান থেকে যাতে রাতে ফ্লাইটে উঠি সকালে গিয়ে বাংলাদেশে পৌঁছাই। তো বলছে আচ্ছা। পরে আমি বললাম যে আমার জিনিসপত্র বেশি, মানে 2টা কার্টন 40 কেজি আর হ্যান্ডব্যাগ, যেটা আমি শুধু চকলেট আর খাবার টাবার নিব, ওইটা 7 কেজি, মানে রুলস থাকে 7 কেজি হ্যান্ডব্যাগ। তো টোটাল 47 কেজি জিনিস আমাকে যাতে টিকিটে দেওয়া দেয়। পরে বলে তুই না কিছুদিন আগে জিনিস পাঠাইলি বাংলাদেশে এতগুলা টাকা দিয়া, আবারও এত জিনিস, তুই এত কিনছিস জিনিস? আমি তো কি কি তুই এত এত কেনাকাটা করস কিনলিগা, হুদায় টাকা পয়সা নষ্ট। পরে আমি কি দেখলে ভালো লাগে কিনে, আপনি বেশি টিকিটে বেশি কেটে দিবেন যাতে এয়ারপোর্টে গিয়া ঝামেলা না হয়। পরে বলে আচ্ছা ঠিক আছে। তারপর জিজ্ঞেস করলো যে কতদিন থাকবো। আমি বললাম যে আমি তো ম্যাডামকে বলছি, ম্যাডাম কতদিন বলছে। পরে বলে যে ম্যাডাম বলছে যে 10 তারিখে ফ্লাইট করতে, আর তারপরের মাসের মানে 14-15 তারিখে যাতে আমি এখানে চলে আসি, এরকমভাবে আসার টিকিট কাটতে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ম্যাডামের কথাই ঠিক আছে, কারণ ম্যাডাম আমাকে 1 মাস ছুটি দিতে চাইছে, আমি আরও 2 দিন বেশি চাইছি। তো পরে বলে আচ্ছা ঠিক আছে, মানে আমার কাছ থেকে সব কিছু জেনে নিল। এখন সে হয়তো বা টিকিট কাটবে, যে কোনো সময় কাটলে তো অবশ্যই টিকিট কাটলে আমাকে হাতে দিয়া দেয় টিকিট, আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন ম্যাডামের বাচ্চার আলমারিটা গুছাই, আপনারা সাথে থাকেন। আর আজকে হচ্ছে খাসির মাংস বের করছি, সেই পোড়া মাংস, বড় বড় এগুলো রান্না করব, কারণ আমি দেশে যাওয়ার আগে আমার ম্যাডাম এগুলো আমাকে দিয়ে রান্না করায় শেষ করে ফেলবে। আমি চলে গেলে তার ওনার রান্না করবে না, খালি কিনা খাবার খাবে। যাই হোক, আমি আজকে অনেক হ্যাপি, সবাই দোয়া করবেন আমি যাতে খুব শীঘ্রই বাংলাদেশ
এই দেখেন আর আলমারির অবস্থা, এই যে এগুলো সব আমার ম্যাডাম উল্টা পাল্টা করে ফেলছে। তো এগুলো আমি এখন গুছাই দিই ওরে, চলে যাব দেশে গুছাই দিই। সব কাজকর্ম শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্নার উদ্দেশ্যে। তো ফ্রিজ খুলেই দেখি যে এই জুসগুলা এগুলা হচ্ছে বেদেনা ফলের জুস। তো এগুলা ডেট ওভার হয়ে গেছে, মানে এক্সপায়ার হয়ে গেছে আজকে, এগুলা আর কেউ খাবে না। তো 5 বোতল না 6 বোতল ছিল, আমি বের করে জুসগুলা ফেলে দিচ্ছি, কেননা এগুলা যেহেতু ডেট এক্সপায়ার হয়ে গেছে এগুলা কেউ খাবে না। আমার বাসায় সব জিনিস হচ্ছে ডেট দেখে সবাই খায়। ফ্রিজে অনেক জিনিস এনে রাখে যেগুলা ওরাই পছন্দ করে, আমি ওগুলা পছন্দ করি না, ওগুলা খাইও না। তো একদিন যদি ডেট এক্সপায়ার হয়ে যায় ওরা আর ওই জিনিস খায় না। মানে ধরেন আজকের দিনেও যদি ডেট এক্সপায়ার হয়ে যায় আজকে ওরা খাবে না এরকম। তো আমি এখানে বেসিংয়ে কাজ করতেছিলাম, তারপরে ক্যামেরাটা আমি ফয়সালের দিকে মুভ করে দিছি, কেননা আপনারা ফয়সালকে অনেক দিন ধরে দেখেন না, আর আমিও ওইরকমভাবে ভালো মতো ভিডিও করি না, এর জন্য ফয়সালকেও দেখানো হয় না। তো এর জন্য ভাবলাম যে ক্যামেরাটা ফয়সালের দিকে মুভ করে দেই, ওকে আপনারা দেখেন। তো ওর মতো হচ্ছে এখানে বসে বসে খেজুর খাচ্ছিল আর কলম দিয়ে এরকম করতেছিল। মানে সাউন্ডটা আমি দিতে চাইছিলাম কিন্তু এসি চলতেছে, তো মানে এসির প্রচুর শব্দ হচ্ছিল, ওইতে আর আপনাদের মাথায় হচ্ছে সমস্যা হবে, এইরকম শব্দে যদি ভিডিও দেখেন অনেকে বিরক্ত হবেন, এই জন্য সাউন্ডটা হাইড করে দিছি। তো দেখেন ফয়সাল, ওর চেহারাটা দেখলে কি মনে হয়? অনেক নিষ্পাপ একটা বাচ্চা না? বড় হয়েছে ঠিকই, ওর বয়স কিন্তু 17 বছর চলতেছে, কিন্তু ও কিন্তু নিষ্পাপ, তাই না? এই যে বসে আছে, এখানেই বসে থাকবে, আমি রান্নাঘরে থাকলেও থাকবে না থাকলেও থাকবে, সব সময় আমি রান্নাঘরে এসে ওরে এইখানেই আমি বসা পাই। আমার মাঝে মাঝে হাসি লাগে। আমি ওই দিন ম্যাডামকে বলছি কি যে ম্যাডাম সবসময় ও রান্নাঘরে থাকে, এই অভ্যাসটা পাল্টাইতে হবে, কেননা আমি যদি না থাকি তাহলে ও রান্নাঘরে এইভাবে গরমের মধ্যে এসে বসে থাকে। ঘরে কিন্তু ওর মা বোনরাই সিসাইরা বসে থাকে, ওখানে থাকবে না, ওই রান্নাঘরে গরমের মধ্যে বসে বসে অপেক্ষা করবে আমি কখন রান্নাঘরে যাব। এরকম আমি প্রত্যেক দিন ওরে বিকালবেলা গিয়া রান্নাঘরে আমি পাই। তো এখন আমি আমার রুমে কাজকর্ম শেষ করে সেই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি। তো বাসায় কেউ নাই, আমি আর ফয়সাল আছি। তো ফয়সালকে আমি ড্রয়িং রুমে এসি ছেড়ে দিয়ে আসছি, আর রান্নাঘর তালা মাইরা চাবি সরাই রেখে আসছি, নাহলে ও কী করবে, ওই রুমের থেকে রান্নাঘরে এসে বসে থাকবে। এই জন্য আমি ভাবলাম যে আমি এতক্ষণ কাজ করছি, একটু রুমে এসে আমার ভিডিওটা হচ্ছে ভয়েস ওভার দিই আর একটু রেস্ট করি, তারপরে গিয়ে আবার রান্না বান্না করব। তো এই জন্য রুমে আসছি, আর ওই যে ওইখানে ওর এসি সাইডে দিয়ে আসছি, বসে আছে, নইলে কিন্তু ও রান্নাঘর খোলা থাকলে ওই রান্নাঘরে এসে গরমের মধ্যে বসে থাকবে। তো সবাই মাশাল্লাহ বলবেন ফয়সালকে দেখে। তো আজকে আমি এই যে এই বড় বড় যে পিসগুলা মাংসের, এই মাংস রান্না করব। তো আমি 2 দিন আগে এই মাংস রান্না করছিলাম, তো আজকে আবার এই মাংস রান্না করব, কারণ এই মাংস হচ্ছে প্যাকেট করে করে রাখছি। আমি থাকাকালীনই আমার ম্যাডাম চাচ্ছে যে মাংসগুলো রান্না করে শেষ করে দেওয়ার জন্য, কেননা আমি যদি চলে যাই তাহলে ওনারা তো রান্না করবে না, জীবনেও রান্নাঘরে ঢুকবে না। কেন জানেন? যে পরিমাণে গরম, এসি ছাড়ছি তারপরও এসিকেও এই গরমে হার মানায়। রান্নাঘরে এসি ছাড়লেও মনে করেন যে ঘাম চুয়ায় চুয়ায় পড়ে, মানে মাথার ঘাম পায়ে পড়ে, এমন অবস্থা। তো এইরকম গরমে ওরা জীবনেও রান্নাঘরে এসে রান্না করবে না। তো এই জন্য আমি থাকাকালীন এই মাংসগুলো ম্যাডামে বলছে যে 2 দিন পর পর বের করে রান্না করে শেষ করে ফেলতে। আর আমি এই মাংসগুলা যেইভাবে মশলা দিয়ে সুন্দর করে মজা করে রান্না করি, এটা ওনারা রান্না করলে আমার মতো করে রান্না করতে পারবে না, কারণ ওরা রান্না করতে পারেন না। রান্নার কোন জিনিসটা দিলে বেশি মজা হয়, কিভাবে রান্না করলে রান্না ভালো লাগে, এই সম্বন্ধে ওরা পারে না, ঠিক আছে? তো ওরা রান্না বান্না এগুলো পারে না। যাই হোক, তো আমি সকালবেলায় এই মাংসর এই রানগুলো আমি বের করে রাখছিলাম। তো এখন এই যে ছুটে গেছে দেখেন, বড় বড় হাড্ডিগুলা এগুলা ছুটে ছুটে ফেলা দিচ্ছি, এর মধ্যে মাংসগুলা যেগুলা হচ্ছে লাগবে ছুটে ছুটে আমি মাংসগুলা নিচ্ছি।
তো আজকে আমি গাজর দিয়ে এই ঝুরা মাংসটা তাহতা রান্না করব। একটা আপু আমাকে কমেন্ট করছেন যে এই মাংস পেঁয়াজ ভাজি করলে অনেক মজা লাগে, কিন্তু ওরা ওইভাবে খায় না আপু, এর জন্য ওরা যেভাবে খায় আমি সেভাবে রান্না করতেছি। ওই পেঁয়াজ ভাজা ঝুরা ঝুরা করে হয়তো ওরা ওইভাবে শুকনো শুকনো করে খাবে না, এর জন্য ওইভাবে আমি করব না। এইভাবে অন্যভাবে এই যে তাহতা যেভাবে রান্না করে না ওইভাবে রান্না করব। তো হচ্ছে আরেক পিস আছে, সবগুলাই করব। আর আরেক পলিথিন আছে, ওইটার মধ্যে মনে হয় 2টা রান আছে শুধু, ওইটা একদিন রান্না করলে শেষ হয়ে যাবে। আর এক পলিথিন আছে আর কি। এই মাংসগুলো যখন এই যে বড় বড় রানগুলা পুড়ে তখন কিন্তু হাত দিয়া ধরলেই কিন্তু খুলে আসে মাংসগুলো হাড়ের থেকে। কিন্তু আমি এটা একটু খুঁচায় খুঁচায় তুলতেছি, আমার একটু কষ্ট হচ্ছে, কেননা আমার এই মাংসটা আমার কফিলে যে রান্না করছে সিদ্ধ হয় না ভালো মতো, আগুন নিভে গেছিল এই জন্য। তো এই জন্য আমার এত ওই যে চাকু দিয়ে আমি গুতাই গুতাই, দেখেন চাকু দিয়ে গুতাই গুতাই কাটতেছি, কাইটা কাইটা মাংস বের করতেছি, নইলে এই মাংস এই হাত দিয়ে ধরলেই সুন্দর মতো ছুটে আসে। তো যখন আমি এখানে প্রথম প্রথম আসছিলাম এরকম মানে খাবার দেখে আমি তো হতবাক হয়ে গেছি যে কিভাবে কলা পাতা আবার থালার মধ্যে পেঁচায় এগুলা রান্না করে। তো ওই সময় না আমার না কেন যেন রুচিতে এই খাবারগুলো আসে নাই। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি যখন দেখি তখন হচ্ছে আমি অভ্যাস হয়ে গেছে, এখন খাইতে পারি আর কি। এই খাবারটা যে অতটা বেশি খারাপ তা কিন্তু না। হ্যাঁ, আপনারা খেলে বুঝতে পারবেন। আর এগুলা হচ্ছে শরীরের জন্য অনেক উপকারী খাবার, কেননা এখানে মশলা কম, ঝাল নাই। তো এইগুলা হচ্ছে শরীরের জন্য অনেক ভালো খাবার। মশলা জাতীয় খাবার মানেই হচ্ছে শরীরের জন্য ক্ষতিকারক। তো এই খাবারটা হচ্ছে বাংলাদেশি অনেকেই পছন্দ করে এখন, কারণ এখানে বাংলাদেশি অনেকেই হচ্ছে এই খাবার খায় করে। অনেকেই আমি দেখি, অনেক ছেলে মানুষদেরকেও আমি দেখি টিকটকে, তারপরে ফেসবুকে রিলস ভিডিও দেখি, ওরাও এগুলা করে বলে পছন্দ ভালো লাগে আরবিদের সাথে বসে খায়। তো আমিও আগে খাইতাম না, এখন আমার কাছেও ভালো লাগে। তারপরে এই যে আমি তাহতা রান্না করব, সব মশলা আদা রসুন বাটা সব কিছু দিয়া কষাইয়া তারপরে এখানে আমি টমেটো পেস্টও দিছি, মাংসগুলা যে হাড়ের থেকে ছুটাইলাম এগুলাও আমি দিলাম। দিয়া এখন আমি সুন্দর মতো কিছুক্ষণ ঢাকা ঢাকা কষাবো, কেননা যেহেতু মাংসটা বেশি সিদ্ধ হয় নাই, তো আমার একটু টাইম নিয়ে আমি একটু কষাবো, তাহলে মাংসটা একদম আরেকটু সফট হবে। তো আমার এই তখন মাংস সফট হয়ে গিয়েছিল, এখানে আমি গাজরও দিয়ে দিছি। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমি এখন নামায় ফেলবো, আর বেশিক্ষণ চুলায় রাখবো না, নইলে আবার পুড়ে যাবে। এরকম একটু ভিজা ভিজায় রাখবো, যাতে করে যেহেতু সাদা ভাত রান্না করছি ভালো লাগবে। তো এই তো আমার তাহতা রান্না শেষ, নিচে ভাত আর উপরে ওই মাংসের তরকারি। এটার নামই হচ্ছে তাহতা, তাহতা বলে। নিচে এক লেয়ার এই তরকারি দিছি, তার উপরে ভাত দিছি, তার উপরে আবার তরকারি দিছি, মানে কেকের মতো। এটাকে এই জন্য তাহতা বলে। যাই হোক, আমার রান্না বান্না শেষ, আমি এখন বাকি কাজ আছে, এই কাজগুলো শেষ করে আমি হচ্ছে চলে যাব। আল্লাহ, আমার গরমে একদমই ভাল লাগতেছিল না, অনেক খারাপ লাগতেছিল। শুধু ভাত ব্লেন্ডার করছি, আর এইখানে হচ্ছে মাংস, খাসির মাংস, গাজর আর ভাত, 3টা মিক্স করছি। এখন দেখি যে একটা খায়। তো রান্না বান্না শেষ করলাম। বাইরে যে পরিমাণে গরম, এতক্ষণ এসি ছাড়া কাজ করছি তো বুঝি নাই, এখন এসি বন্ধ করে দিছি জামুগা। মনে হইতেছে কি শরীর আগুন জ্বলতেছে। যাই হোক, সকালবেলা আমি জিজ্ঞাসা করছিলাম যে বাচ্চার জন্য ওই গাজর সিদ্ধ করে ওইটা ব্লেন্ড করে ওরা খাওয়ায়। তো সকালে জিজ্ঞাসা করছিলাম যে ওইটা ওর জন্য বানাবো কিনা। পরে বলতেছে যে না, আজকে ওর ভাত খাওয়াইবো। তো আমাকে শুধু বলছিল যে সাদা ভাত ওর জন্য আলাদা রাখতে। তো আমি ভাবলাম যে 2 আইটেম করি। তো সাদা ভাতও আলাদা রাইখা ব্লেন্ডার করছি, আর একটু মাংস, খাসির মাংস পানি দিয়ে ধুইয়া তারপরে একটু গাজর দিছি আর অল্প একটু ভাত দিছি, দিয়া তারপরে ব্লেন্ডার করছি। করে এখন মানে ওনার ম্যাডামের মেয়েদেরকে বললাম যে
দুইটাই ওরে খাওয়ায় টেস্ট করাইতে, এখন ও যেটা পছন্দ করে তো দুইটাই খাওয়াই দেখবো না যে যেটা পছন্দ করে। 5 মাস হয়ে গেছে না, এখন ওকে বাড়তি খাবার দিচ্ছে আর কি, হালকা হালকা। তো আমি ভাবলাম যে শুধু ভাত খাওয়াইবো, তার চেয়ে একটু মাংস আর গাজর মিক্স করে খাওয়াই দেই, ব্লেন্ডার করে। ও হয়তো বা এভাবে খাওয়াইতে খাওয়াইতে সব খাবারের অভ্যাস হয়ে যাবে। তো এর জন্য আমি করলাম এটা আমাকে বলে নাই, আমি আমার নিজের থেকে করছি আর কি। এখন দেখি ও কোনটা পছন্দ করে। যাই হোক, কাজকর্ম শেষ, এখন রুমে চলে যাব। রুমে গিয়ে রেস্ট করি। আবার হচ্ছে দুপুরে এখনও ম্যাডাম আসে নাই, আসলে খাবার খাবে, খাবার খেয়ে তারপরে আমিও রান্নাঘরটা পরিষ্কার করে খাবার খেয়ে ঘুমাবো। আবার জানি না বিকেলে কি রান্না আছে, তো বিকেলে আবার হয়তো আবার রান্না বান্না করতে হবে। অনেক গরম, অনেক। এখানে যদি একজন তাজা মানুষ দাঁড়ায় থাকে মনে হয় সুটকি লেগে যাবে। যাই হোক।